আমাদের এই গল্পের হিরো ভালোবাসে একজনকে, কিন্তু নিজের স্বপ্ন পূরণ করতে বিয়ে করে অন্য একজনকে। তবে তার গার্লফ্রেন্ডের থেকে নিজেকে আড়াল করতে তৈরি করে এক কঠিন মাস্টার প্ল্যান এবং তার পরিণতি হয় খুবই ভয়াবহ। তার মাসুল গুনতে হয় তাদের দুজনেরই। ওয়েলকাম ব্যাক গাইস, শুরু করছি লুস্ট স্টোরি 2 মুভির গল্প। তো চলুন শুরু করা যাক। কাহিনীর শুরুতে আমরা বিজয় বর্মা নামের এক লোককে দেখতে পাই, যে কিনা নিজের গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য শহরে যাচ্ছিল। সে গাড়ি চালাতে চালাতে ভিডিও কলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথাও বলছিল। ঠিক তখন হঠাৎ ফোনে তার বসের কল চলে আসে, যে কিনা আবার বিজয়ের শ্বশুরও হন। এখানে আমরা এটাও জানতে পারি যে বিজয় তার কোম্পানির সিইও। একটা জরুরি মিটিং এর কারণে তাকে এখনই অফিসে ফিরে যেতে হবে। তখন বিজয় তার শ্বশুরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে, কারণ সে এখন ফিরে যেতে পারবে না। কিন্তু তার বস বলে যে এই মিটিং এ তাকে অ্যাটেন্ড করতেই হবে। এরপর তার ওয়াইফ কল করে আর তাকে অফিসে আসতে বলে। এখানে আমরা এটাও জানতে পারি যে তার ওয়াইফও সেই অফিসেই কাজ করত আর তাদের দুটো বাচ্চাও ছিল। এরপর যখন সে তার ওয়াইফের সঙ্গে কথা বলছিল, তখন বেখেয়ালি হওয়ার কারণে তার গাড়ি গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এই অ্যাক্সিডেন্টে বিজয়ের কিছু না হলেও তার গাড়িটা পুরোপুরিভাবে খারাপ হয়ে যায়। আর এখন বিজয়ের যত শীঘ্রই সম্ভব সেই গাড়িটাকে ঠিক করাতেই হবে, কারণ অফিসের আর্জেন্ট মিটিংটা অ্যাটেন্ড করতে যেতে হবে। কিন্তু এখানে তার ফোনে নেটওয়ার্ক ছিল না, সেজন্য সে একটা সাইকেলওয়ালার কাছ থেকে সাহায্য চায় আর সাইকেলওয়ালা তাকে একটা মেকানিক্যাল গ্যারেজে ছেড়ে দেয়। সেখানে বিজয় সর্বপ্রথম মেকানিকের কাছে গিয়ে তার গাড়ির ঠিকানাটা বলে দেয়। তারপর সেখানে থাকা টেলিফোনটাকে ইউজ করতে চায়, কিন্তু সেই টেলিফোনটা 2 মাস ধরে খারাপ হয়ে পড়েছিল। এরপর বিজয় একটা কফি শপে গিয়ে কফি খেতে থাকে। তখন সেখানে থাকা এক কমিউনিটি সেন্টারের মধ্যে থেকে একটা গানের শব্দ শুনতে পায়। সেখানে যাওয়ার পর বিজয় একজন টিচারকে দেখতে পায়, যে কিনা সবাইকে নাচ শেখাচ্ছিল। আর এখানে আমরা এটাও জানতে পারি যে সেই টিচারের নাম শান্তি, যে কিনা ডান্সের টিচার। কিন্তু তারপর যখন ওই টিচার বিজয়কে দেখতে পায়, তখন সে তাকে এমন ভাবে দেখতে থাকে যে তারা যেন একে অপরকে বহুদিন ধরেই চিনত। এরপর শান্তি যখন নিজের ক্লাস শেষ করে ঘরে ফিরে যাচ্ছিল, তখন তার পিছু পিছু বিজয়ও যেতে থাকে। শান্তির ঘর পাশেই ছিল, তাই তাদের বেশি সময় লাগে না সেখানে পৌঁছাতে। এরপর বিজয় গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চিনতে পারছো না? 10 বছর আগে তুমি আমাকে বিয়ে করেছিলে, আর তারপর হঠাৎ তুমি একদিন কোথাও উধাও হয়ে গেলে। আমি তোমাকে কত খুঁজেছি কিন্তু পাইনি। আমি তো ভেবেই নিয়েছিলাম যে তুমি হয়তো আর বেঁচে নেই। কিন্তু তখন শান্তি তাকে বলে যে তুমি শীঘ্রই এখান থেকে চলে যাও। এই বলে শান্তি নিজের ঘরের মধ্যে যেতে থাকে। কিন্তু তখন বিজয় তাকে থামানোর প্রচুর চেষ্টা করে, যার কারণে তার হাতে থাকা কফিটা গিয়ে পড়ে শান্তির কাপড়ে, যেটার জন্য বিজয় তার কাছ থেকে ক্ষমা চায়। কিন্তু তখনই সেখানে সৌভিক নামের একটা পুলিশ ইন্সপেক্টর চলে আসে। সে ভেবেছিল যে হয়তো বিজয় তাকে ডিস্টার্ব করছিল। সমীর শান্তিকে জিজ্ঞাসা করে যে এই লোকটা কি তোমাকে বিরক্ত করছে? কিন্তু তখন শান্তি তাকে বলে যে আমি তাকে চিনি, সে আমাকে ডিস্টার্ব করছে না। এখানে সমীরও তাকে বারবার বলতে থাকে যে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। শান্তি বিজয়কে ঘরের মধ্যে নিয়ে আসে। বিজয় তাকে জিজ্ঞাসা করে যে সে গত 10 বছর ধরে কেন তাকে কোনো কল করেনি। আপাতত শান্তি তাকে কিছুই বলতে চায় না, কারণ তাকে এই 10 বছরে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে। শান্তি তাকে বলে সে এখন গোসল করতে যাচ্ছে। গোসল সেরে আসার পর সে তাকে সমস্ত কথা বলবে। এখানে শান্তি যখন গোসল করেছিল, তখন বিজয় তাকে লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করতে থাকে। এটা শান্তিও নোটিশ করে যে তাকে বিজয় লক্ষ্য করছে। এরপর সে গোসল করে বেরিয়ে আসে আর তাকে সমস্ত কথা বলতে শুরু করে। সে তাকে বলে যে সে একদিন নার্সিং হোম গিয়েছিল, কারণ সে প্রেগনেন্ট ছিল। সে যখন সেখান থেকে ফিরে আসছিল, তখন রাস্তায় তার দেখা হয় একটা লোকের সাথে। লোকটা তার কাছে একটা ঠিকানা জিজ্ঞাসা করেছিল। সেখানে পাশেই সেই লোকটার গাড়ি দাঁড় করানো ছিল, যেটার মধ্যে লোকটার স্ত্রী ছিল, যেও কিনা প্রেগনেন্ট ছিল। তখন শান্তির মনে হয়েছিল যে তাদেরকে সাহায্য করা উচিত, কিন্তু এই সবকিছু একটা প্ল্যান ছিল শান্তিকে কিডন্যাপ করার। শান্তি যখন সেটা বুঝতে পারে, তখন সেখান থেকে পালিয়ে যায়। আর তখন থেকেই সে আর সেখানে ফিরে যায়নি, আর না কারো সাথে যোগাযোগ করে। তখন বিজয় তাকে বলে যে তুমি আমার সাথে কেন যোগাযোগ করনি? শান্তি তাকে বলে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, আর আমি কাউকে এটার ব্যাপারে জানাতে চাইছিলাম না। এসব কথা চলাকালীন তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে, কিন্তু তখনই হঠাৎ শান্তি তার থেকে দূরে সরে যায় আর বিজয়কে জিজ্ঞাসা করে এই 10 বছরে তার লাইফে কি কি পরিবর্তন ঘটেছে। তখন বিজয় তাকে বলে সে অনেক আগে অনিতাকে বিয়ে করেছে, যে কিনা তার ক্লাসমেট ছিল এবং তাদের দুটো বাচ্চাও আছে। এরপর শান্তি তাকে বলে কিন্তু তুমি তো কোনো জব করতে না। তখন বিজয় তাকে বলে আমি এখন
এখন তার কোম্পানির সিইও হয়ে গিয়েছি। এরপর শান্তি তাকে বলে অনিতা তখনও তোমাকে পছন্দ করত, কখনো কখনো আমার তাকে দেখে হিংসাও হতো। কিন্তু তখনই শান্তি রিয়েলাইজ করে যে হতে পারে যে তার উপর যে অ্যাটাকটা হয়েছিল সেটার পিছনে কোথাও না কোথাও অনিতার হাত থাকতে পারে, কারণ সে একদিন যখন টেস্ট কিটের সাহায্যে নিজের প্রেগনেন্সি টেস্ট করছিল তখন দেখে যে সে প্রেগনেন্ট ছিল। এরপর সে ওই কিটটা ওয়াশরুমে ভুলে রেখে যায়, যেটা কিনা অনিতা দেখে ফেলে। আর হতে পারে সে বদলা নেওয়ার জন্য এমনটা করছিল, যাতে আমি তোমার জীবনে প্রবেশ করতে না পারি। এখন এই সবকিছু শোনার পর বিজয়েরও কোথাও না কোথাও এটা মনে হতে থাকে যে এটার পেছনে অনিতার হাত থাকতে পারে। এরপর আবার তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে এবং এইবার তারা ঘনিষ্ঠ সময় কাটায়। পরে শান্তি তাকে জিজ্ঞাসা করে আমি কি আবারও প্রেগনেন্ট হয়ে যাব? তখন বিজয় তাকে বলে না, তুমি এইবার প্রেগনেন্ট হবে না, আমার উপর বিশ্বাস রাখতে পারো। যদি তোমার সন্দেহ হয় তাহলে তুমি রেড ব্লু টেস্ট কিটের সাহায্যে চেক করে নিতে পারো। তখন শান্তি অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি রেড ব্লু টেস্ট কিটের ব্যাপারে কিভাবে জানলে? কারণ সেই কিটটা তার ফ্রেন্ড কানাডা থেকে নিয়ে এসেছিল, যেটা কিনা এখন বন্ধ হয়ে গিয়েছে, আর এই ব্যাপারে সে কাউকে কিছুই জানায়নি। তখন শান্তি সবকিছু বুঝতে পারে যে তার উপরে যে অ্যাটাকটা হয়েছিল সেটা অনিতা নয় বরং বিজয় করিয়েছিল, কারণ অনিতাকে বিয়ে করে তার কোম্পানির সিইও হতে পারবে, যেটা কিনা তার বহু বছরের স্বপ্ন ছিল। আর এখানে বিজয় পুরোপুরিভাবে ধরা পড়ে যায়, আর এখন তার কাছে অন্য কোনো উপায় না থাকায় সে একটা বালিশের সাহায্যে শান্তির মুখ চেপে ধরে এবং তাকে খুবই নৃশংসভাবে মেরে ফেলে। এরপর বিজয় সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যেতে চাইছিল, কিন্তু যখনই সে পালাতে যাবে তখন সে দরজার সামনে সেই পুলিশের অফিসারকে দেখতে পায়। সে এখানে শান্তির সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু বহুবার ডোরবেল বাজানোর পরেও শান্তি দরজা না খোলায় সে মনেও করে যে শান্তি হয়তো ঘরে নেই। অফিসার যখন ফিরে যাচ্ছিল তখনই বিজয়ের হাত থেকে একটা প্লেট পড়ে যায়, যেটার আওয়াজ বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসার শুনতে পায়। এরপর সে বাইরে থাকা একটা ডুপ্লিকেট চাবি ব্যবহার করে দরজা খুলতে শুরু করে। এটা দেখার পর বিজয় প্রচুর ঘাবড়ে যায়, কারণ অফিসার যে কোনো মুহূর্তেই ঘরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। তার কাছে অন্য কোনো উপায় না থাকায় সে একটা জানালা ভেঙে সেখান থেকে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে নিজের গাড়ির কাছে পৌঁছে যায়। তখন দেখে যে কিছু লোক তার গাড়ির মধ্যে থেকে একটা লোককে বের করছে। এরপর যখন লোকটার কাছে যায় তখন দেখে যে সেটা আর অন্য কেউ নয়, বিজয় নিজেই ছিল। এর মানে হলো বিজয় অনেক আগেই মারা গিয়েছিল, আর সে এতক্ষণ শান্তিসহ যতগুলো লোকের সঙ্গে দেখা করেছিল সবাই আত্মা ছিল। এরপর শান্তির আত্মা সেখানে এসে তাকে বলে তখনই তোমাকে বলেছিলাম এখানে বেশিক্ষণ থেকো না, শীঘ্রই ফিরে যাও, না হলে অনেক দেরি হয়ে যাবে। এই বলে সে হাসতে থাকে। আর এখানেই এই সিরিজের দ্বিতীয় পার্ট শেষ হয়ে যায়। এই সিরিজের মোট 4টি পার্ট রয়েছে, বাকিগুলো দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও কথা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করুন। গুড বাই।